স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। বাসে ট্রেনে ভিড়, ট্রাকেও ফিরছেন অনেকে। লকডাউন শুরুর আগেই নিত্যপণ্য কেনার হিড়িক। করোনাকালের এক বছরেও বাড়েনি হাসপাতালগুলোর সক্ষমতা, নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, বন্ধ কোটি টাকার ফিল্ড হাসপাতালও। পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। লকডাউনের ঘোষণায় রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় উত্তরবঙ্গগামী সহ দেশের সব রুটের বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য ভিড় জমিয়েছেন জনগণ। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। পরিবহন শ্রমিকরা বলছেন, সরকারি নির্দেশে বাসে অর্ধেক যাত্রী সেবার বিধান থাকলেও অতিরিক্ত যাত্রী চাপে স্বাস্থ্যবিধি মানতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। এদিকে কমলাপুর ও বিমানবন্দর, রেল স্টেশনেও টিকিটের জন্য যাত্রীদের হাহাকার বেড়েছে। দুপুরের পর যাত্রী চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন স্টেশন কর্তৃপক্ষ। মাগুরা থেকে এখানে বেড়াতে আসছিলাম, এখন লকডাউন দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা মাগুরাতে আবার ব্যাক করতেছি। লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। দেশের বাড়িতে যাবো তো, মানে সিট পাওয়া যাচ্ছে না, টিকিটই নাই, লকডাউনের কারণে বাড়ি যেতে যাচ্ছে। ঘোষণা আসার পর থেকেই মানে খুব চাপ সৃষ্টি হয়েছে। একজন মানুষ দুইটা সিট, এটা মানে প্রচুর একটা ছাপার। পরিবহন যারা আছে এরা তো এইগুলো সংকলন দিতে পারতেছে না। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে বাস, ট্রেন ও নৌপথে ঘরে ফেরা মানুষের ভিড়। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর, রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন। তামিম, ঈদের আগে আমরা যেমনটা দেখে থাকি বিমানবন্দর, রেল স্টেশনের চিত্র অনেকটা সেরকমই। হাজার হাজার মানুষ আসলে রেলপথে ঢাকা ছাড়ার জন্য এই বিমানবন্দর, রেল স্টেশনে এসে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে দুটি ট্রেন ছেড়ে গেছে। শেষ যে ট্রেনটি ছেড়ে গেছে জামালপুরগামী, সেই ট্রেনে আমরা দেখেছি যে যাত্রীরা সেই ট্রেনে ওঠার জন্য কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন। এবং সব ক্ষেত্রেই কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষিত, অর্থাৎ মাস্ক থেকে শুরু করে একজন আরেকজনের থেকে যে সামাজিক দূরত্ব মেনে চলা, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি এখানে মানা হচ্ছে না। এবং ট্রেনের ভেতরেও আমরা উঠে দেখেছি যে সেখানেও কিন্তু যে অর্ধেক যাত্রী নেয়ার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাও মানা হয়নি। অর্থাৎ আমরা দেখেছি যে পাশাপাশি সিটেও বসে যাত্রীরা যাচ্ছেন। আর এই যে ট্রেন যখন এসে থামছে এই স্টেশনে, তখন যে হুড়োহুড়ি হচ্ছে ওঠার জন্য, বা ভেতরে বগিগুলোতে যে পাশাপাশি সিটে বসে যাত্রীরা যাচ্ছেন, এই বিষয়টি তদারকি করার জন্য কিন্তু আমরা রেলওয়ে পুলিশ বা কোনো কর্তৃপক্ষকে কোনো কিছু বলতে শুনিনি বা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। তো গতকাল লকডাউন ঘোষণার আসার পর থেকেই কিন্তু বিভিন্ন পথে ঢাকা ছাড়ার জন্য ঢাকাবাসীরা কিন্তু উপচে পড়ছেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ রেল স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চ ঘাটগুলোতে। তো এখন এই বিমানবন্দর, রেলওয়ে স্টেশনের চিত্র যদি আপনাকে বলি যে এখানে অসংখ্য মানুষ, এবং এই যে উপস্থিতি, এই উপস্থিতি কিন্তু আরও বাড়বে বিকেল বা সন্ধ্যা নাগাদ। কেননা আজকেও যেহেতু অনেক অফিস আদালত খোলা রয়েছে, এইগুলো ছুটির পর কিন্তু এই ঢল বিকেলে নামতে পারে। অর্থাৎ বিকেলে এই যে যাত্রী চাপ, সেটি সামাল দেওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে। জানিয়ে রাখি যে বাড়তি ভাড়া নিয়ে কিন্তু অনেক অভিযোগ করেছেন, বলছেন যে বাড়তি ভাড়া দিয়ে হলেও তারা যেতে চান, কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়ার চাইতেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। তবে এখানে যারা অপেক্ষা করছেন, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে এখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মানা হচ্ছে না। একজন আরেকজনের খুব পাশাপাশি দাঁড়িয়ে থাকছেন। অর্থাৎ এখানে যে কারণে আসলে লকডাউন, অর্থাৎ সংক্রমণ ঝুঁকি এড়াতে যে পদক্ষেপ সরকারের, সেই পদক্ষেপ আগামীকাল থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে। কিন্তু তার আগে আজকে যারা গ্রামে ফিরছেন, তারা যেভাবে গ্রামে ফিরছেন, তাতে গ্রামে থাকা তাদের স্বজনরা কতটা নিরাপদে থাকতে পারবেন বা তারা কতটা ঝুঁকিমুক্ত থাকতে পারবেন, সেটা কিন্তু একটি প্রশ্ন। তামিম। রাজধানী বিমানবন্দর, রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে লকডাউনের আগে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কাঁচা বাজার, সুপার শপ ও মার্কেটগুলোতে মানুষের ভিড় বেড়েছে। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ।
তামিম, সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর হওয়ার আগের দিন কেনাকাটার খবর জানাতে আমরা এখন আছি রাজধানীর মিরপুরের একটি সুপার শপে। সেখানে এসে আমরা দেখেছি যে অন্য দিন সকালের তুলনায় আজকে সকাল থেকেই কাস্টমার অর্থাৎ ক্রেতা সমাগম বেশি, এবং যত সময় যাচ্ছে সেই সময়ের সাথে সাথে ক্রেতা সমাগমও বাড়ছে। এবং সেই দিকটা বিবেচনা করে গতকালকে যখন লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল তখন যে বাড়তি চাপ পড়েছিল পণ্যের সরবরাহের, সেই বিবেচনা করেই, সেই চাহিদা বিবেচনা করেই কিন্তু আজকে তারা বিশেষ যে ব্যবস্থা, অর্থাৎ যেন পণ্যের সরবরাহ ঘাটতি কোনো রকমভাবেই না হয় সেই দিকটা বিবেচনা করে বিশেষ করে কাঁচা পণ্য যেগুলো মাছ মাংস, সেই কাঁচা পণ্যের যে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার জন্য তারা বিশেষ প্রস্তুতি নিয়েছে। এবং এখন পর্যন্ত যেটা দেখেছি যে কোনো ক্রেতা অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত রয়েছেন, অর্থাৎ তারা আতঙ্কিত হয়ে যে 7 দিনে কি করবেন না করবেন। অনেক পণ্য এর আগে আমরা কিনতে দেখেছি, এর আগের যখন লকডাউন কার্যকর করা হয়েছে বা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু এইবার একটু ব্যতিক্রম। ক্রেতারা বেশ সতর্ক যে তারা অতিরিক্ত পণ্য কিনছেন না, তাদের যে দরকার সেই দরকারি পণ্যটুকুই কিনছেন, যেন 7 দিন তারা ভালো মতো তাদের অর্থাৎ লকডাউনের যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধিটা যেন তারা মানতে পারেন, সেই জায়গাটা বিবেচনা করেই তারা কিনছেন। এবং এই জায়গা থেকে যে তারা পরিমিতি বোধের জায়গাটা কিন্তু এবার বেশ লক্ষণীয়, যেটা আগের বার হয়তো বা দেখা যায়নি। এবং তারাও চান তারা সবসময় নিত্য পণ্যগুলো পান এবং সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই দিক বিবেচনা করেই কিন্তু কর্তৃপক্ষ সেই ব্যবস্থা এবং তাদের কাস্টমারদের আশ্বস্ত করছেন যেন তাদের কাস্টমাররা আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য না কিনেন। তো সেই জায়গাটা এবার একটু বিশেষভাবে লক্ষণীয়। এবং সুপার শপগুলোতে যেটা আছে, স্বাস্থ্যবিধি মেনে যে কেনার প্রচেষ্টা থাকে সবসময়, কারণ এখানে সচেতন ক্রেতারাই এসে থাকেন সাধারণত, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই তাদের যে দরকারি পণ্য কিনছেন এবং তারা যেন লকডাউনকালীন স্বাস্থ্যবিধি সুন্দরভাবে মানতে পারেন সেই প্রস্তুতিই তারা নিচ্ছেন। তো তামিম, আমার কাছে এখান থেকেই ছিল সর্বশেষ। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। দেশে প্রতিদিনই করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ হাসপাতালগুলোতেও। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শুভ। তামিম, রোগীর চাপ কিন্তু কমেনি, ক্রমাগতভাবে রোগীর চাপ বাড়ছে এবং সাধারণ শয্যা যেমন পূর্ণ হয়ে গেছে, আইসিইউ অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। এই হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালের পরিচালক যেটি জানিয়েছেন যে গত 13 মাসে একটা দিনের জন্য আসলে আইসিইউ কখনো ফাঁকা হয়নি, সবসময় পূর্ণ ছিল। কিন্তু রোগীদের একটি ক্ষোভ রয়েছে যে এই চরম বাস্তবতার মধ্যেও যে 10টি আইসিইউ ছিল, 1 বছর পরে এসেও কেন কুর্মিটোলা হাসপাতালে এখনও আইসিইউ শয্যা বাড়ানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আইসিইউ শয্যা বাড়ানো হয়নি, তবে কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটির মধ্যে যে প্রথমবার আমরা অনেক অভিযোগ শুনেছিলাম প্রথম দিকে যে সেখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিল না, সেই অবস্থাটির পরিবর্তন হয়েছে। তবে বাস্তবতা এখন আরও ভিন্ন। এখন আইসিইউর চাহিদা বেড়ে যাওয়ার কারণে যেটি হয়েছে যে আগে 5 লিটার 6 লিটার অক্সিজেন দেয়া হলেও কোনো একটা রোগীর আইসিইউ এর প্রয়োজন পড়তো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়ার পরেও একটি রোগী আইসিইউ এর প্রয়োজনীয়তা বোধ করছেন, যাদেরকে দেয়া সম্ভব হচ্ছে না। এখানে 2 ধরনের মানুষের আইসিইউ দরকার, যারা বাইরে আছেন অপেক্ষমান, আইসিইউ এর জন্য অপেক্ষা করছেন, এবং ওয়ার্ডের ভেতরে অসংখ্য রোগী আছেন যাদের আইসিইউ এর প্রয়োজন, তাদেরকে কোনো মতে ওয়ার্ডে রাখা হচ্ছে। এবং এর মধ্যেই যারা হয়তো সময় মতো আইসিইউ পাচ্ছেন না, তাদেরকে হয়তো শেষ পরিণতির দিকেই যেতে হচ্ছে। এবং আপনাকে বলি যে পুরো ঢাকা শহরে যে 10টি সরকারি হাসপাতাল আছে, মাত্র 104টি আইসিইউ শয্যা, এর মধ্যে বলা যায় 2-3টি ফাঁকা আছে। সবসময় বলা হচ্ছে রোগীদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে যে হয়তো কোনো রোগী মারা গেলে ফাঁকা হচ্ছে অথবা কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে। তো সব মিলে বলা যায় আইসিইউ এর সংকটটা কোনোভাবেই মিট আপ করা যাচ্ছে না। বেসরকারি হাসপাতালে কিছু কিছু জায়গায় আইসিইউ ফাঁকা থাকলেও সেটির আসলে খরচের যে লাগাম, সেটির সাথে অনেকে মিলিয়ে চলতে পারছেন না, এজন্য হয়তো অনেকে সাহসও করছেন না সেখানে যাওয়ার। তবে সব মিলে যেটি বলা যায় যে বারবারই বলছেন বিভিন্ন আইসিইউ বিভাগের প্রধানরা যে বাংলাদেশে এখন যে 2টি স্ট্রেন বলা হচ্ছে, যুক্তরাজ্যের এবং দক্ষিণ আফ্রিকার, এই 2টির কারণেই কিন্তু রোগীরা প্রথম পর্যায়ে আসলে খারাপ হয়ে যাচ্ছেন, প্রথম পর্যায়ে তাদের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তো সব মিলে তাদেরকে সুস্থ এবং সেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই ছিল এখানকার সবশেষ খবর। তামিম। রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। পেরিয়ে গেছে 1 বছর, অথচ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার মান কিংবা হাসপাতালের সক্ষমতা রয়ে গেছে অনেকটা আগের মতোই। রাজধানীতে একটি ফিল্ড হাসপাতাল খোলা হলেও তা বন্ধ হয়ে গেছে বেশ আগেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শত কোটি টাকা খরচ করলেও তা ছিল অপরিকল্পিত। এছাড়া কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ছে না হাসপাতাল কিংবা বেডের সংখ্যা। রিপোর্ট মাহমুদ রাকিবের। ভিতরে সিট নেই, তাই হাসপাতালের বাইরেই এভাবে অক্সিজেন লাগিয়ে কিংবা অ্যাম্বুলেন্সে রেখেই চলছে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা। সম্প্রতি অস্বাভাবিকভাবে করোনা রোগী বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ হাসপাতালের চিত্রই এখন এমন। এলাকাতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মনে হচ্ছে ওনার অক্সিজেনের যে ঘাটতিটা হচ্ছে, আর আমরা ওখানে স্যাটিসফাই ছিলাম না, এই জন্য এখানে ভালো চিকিৎসা এখানে আসা হয়েছে। ভিতরে সিট নেই, বাইরে অক্সিজেন দেওয়া হচ্ছে। অক্সিজেন দিয়ে রাখছে, এখানে বহায় তুইলে তো রইব না, এখানে বহায় রাখলে হইব, বেডে নিতে হইব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অদূরদর্শী পরিকল্পনা ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে 1 বছর পর এসেও জরুরি ভিত্তিতে হাসপাতালগুলো সক্ষমতা বাড়াতে পারছে না। এখনো নিশ্চিত হয়নি সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, যেখানে কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল ফিল্ড হাসপাতালও, তাও যেন লাপাত্তা। সরকার যেগুলো করার কথা ছিল এগুলোর অনেকগুলোই হয়নি, যে এখন কিন্তু 1 বছর হয়ে গেছে। আমি কিন্তু ওই যে বললাম আমরা ভুলে গেছি করোনাকে, ভুলে গিয়ে এগুলোর দিকে আর কোনো দৃষ্টিই দিইনি, হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছে। আমার এমন ক্যাপাসিটি থাকা হচ্ছিল যে 24 ঘন্টার মধ্যে আবার চালু করতে পারবো। এখন 2-3 সপ্তাহ চলে যাচ্ছে, আমি লোকজনের কাছে হাহাকার চলছে, অথচ আমি হাসপাতালগুলো চালু করতে পারছি। এগুলো যেন আমি স্পেন্ড করে ফেলছি, কিন্তু শত শত কোটি টাকা স্পেন্ড করেছি বসুন্ধরা এবং অন্যান্য জায়গায়। কিছু অক্সিজেন সাপ্লাই যদি আমরা দিতে পারি, কিছু রোগী আমরা বাঁচাতে পারবো, 2 দিনের মধ্যে করে ফেলা সম্ভব সেন্ট্রাল অক্সিজেন লাইন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখে সেই পুরানো সুর, বলছে ঢাকায় 7টি কোভিড বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি বানানো হচ্ছে ডিএনসিসি ফিল্ড হাসপাতালও, যা চালু হবে 10 দিনের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার, তারপরে কুর্মিটোলা, কুয়েত মতি, সরাদি মেডিকেল কলেজ, এদেরকে আমরা কোভিড ডেডিকেটেড ঘোষণা করেছি এবং তাদের ম্যাক্সিমাম সিট তারা এখন কোভিড পেশেন্টের জন্য দিয়েছেন। ডিএনসিসি মার্কেট আমরা উইথিন 10 ডেজের ভিতরে আমরা চালু করতে পারবো। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় ইউনিসেফের এসে আমাদের 30টা প্রতিষ্ঠানে অক্সিজেন লাইন লাগানোর কথা ছিল এবং অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা ছিল, ওই কাজটা এখনও কমপ্লিট হয়নি। হাসপাতালগুলোতে কোভিড আক্রান্ত মুমূর্ষ রোগী নিয়ে এভাবে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে চিকিৎসা পাবার আশায়। তাই সংশ্লিষ্টরা বলছেন সরকারের সর্বোচ্চ পদক্ষেপের পাশাপাশি এখন সাধারণ মানুষও যদি সর্বোচ্চ সতর্ক না হয়, তাহলে গতবারের চেয়েও এবার অনেক বেশি মহামারী আকার ধারণ করতে পারে এই করোনা ভাইরাস। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 9 এপ্রিলের পর বাংলাদেশিদের যুক্তরাজ্যে ঢুকতে হোটেল কোয়ারেন্টিনের জন্য দিতে হবে $2.25 লাখ টাকা। বিপাকে দেশে আটকে পড়ারা বিশেষ ফ্লাইটের দাবি। সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের নারী নিয়ে অবস্থান এবং এ নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামলার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা মামুনুল হক মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিল। মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তিনি তার স্ত্রী নন। তদন্তের আগে আমরা আরো জেনে আমরা সবাইকে জানাবো। এই ঘটনার পরে কেন এই রিসোর্টকে ভাঙচুর করলো সেটাও আমাদের জানা নেই মাননীয় স্পিকার। যারাই এই তাণ্ডব করে থাকেন তাদেরকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রকার প্রচেষ্টা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। স্বাধীনতার সেই বিরোধী চক্র একখানে হয়ে এরা এই কাজটি করে যাচ্ছে। আমরা সেগুলি তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করে মাননীয় স্পিকার আমরা জানাবো এবং তার ব্যবস্থা। জাতীয় সংসদের 12তম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুগা, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হু সেন, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সেও কিউন, ভাটিকানের পোপ দ্বিতীয় ফ্রান্সিস, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভারভ, ফ্রান্সের সিনেটর ম্যাডাম জ্যাকুলিন ডেরোমেডি, ওআইসি মহাসচিব ডক্টর এসএফ আল ওথাইমিন, ইউনেস্কোর মহাপরিচালক অন্ড্রে আজুলে, ভারতীয় কংগ্রেসের সভাপতি মিসেস সোনিয়া গান্ধী সহ আরও অনেকে, তারা সকলে ভিডিও বার্তা পাঠিয়েছেন, যেটা আমরা প্রদর্শন করেছি। তাছাড়া লিখিত অভিনন্দন বার্তা মহামান্য রাষ্ট্রপতিকে, সব রাষ্ট্রপতি এবং যারা সুলতান তারা পাঠিয়েছেন, আর প্রধানমন্ত্রীরা আমাকে পাঠিয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, তাছাড়া গ্রেট ব্রিটেনের ওয়েলসের প্রিন্স চার্লস তিনিও
ভিডিও বার্তা পাঠিয়েছেন। চীন, রাশিয়া, ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া, কিউবা, চেক রিপাবলিক, এস্তোনিয়া, ইথিওপিয়া, মিশর, ইউরোপিয়ান কাউন্সিল, জর্জিয়া, উত্তর কোরিয়া, পোল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সুইস ফেডারেশন, ফিলিপাইন, ফিলিস্তিন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইউক্রেন, ভিয়েতনাম, লাওস, পিডিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়া, মহামান্য রাষ্ট্রপতিগণ এবং সৌদি আরবের বাদশাহ এবং ক্রাউন প্রিন্স, আলজেরিয়ার, বুলগেরিয়া, বর্সেনিয়া, হার্জেগোভিনা, কিউবা, চীন, চেক রিপাবলিক, গ্রিস, ইরাক, কসোভো, মন্টিনিগ্রো, মোনাকো, মালয়েশিয়া, কাতার, সার্বিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, ভিয়েতনামের মাননীয় প্রধানমন্ত্রী, মিয়ানমারের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের সভাপতি সকলেই পাঠিয়েছেন এবং ব্রিটেনের মহামহিম রানী, জাপানের মহামহিম সম্রাট, বেলজিয়াম, মালয়েশিয়া, স্পেন, সুইডেন ও মরক্কোর মহামহিম রাজা, ব্রুনাইয়ের মহামহিম সুলতান, কাতারের আমির সহ 2.25 লাখ টাকা দিয়ে 10 দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে আটকে পড়া প্রবাসীরা বিপাকে পড়েছেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাজ্য যে কটি দেশকে লাল তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই দেশ থেকে কোনো বাংলাদেশি যারা ব্রিটিশ নাগরিক নয় তারা আর যুক্তরাজ্যে যেতে পারবেন না। শনিবার যুক্তরাজ্যে জারি করা এক বিধিনিষেধে বলা হয়েছে সেই দেশের নাগরিক যারা বাংলাদেশে আটকে আছেন তারা 9 এপ্রিল ভোর 4টার মধ্যে সে দেশে প্রবেশ করতে হবে। ওই সময়ের পর কেউ যুক্তরাজ্যে যেতে চাইলে অগ্রিম 1725 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.25 লাখ টাকা দিয়ে 10 দিনের হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। মাননীয় বিমানমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, তো উনি এ ব্যাপারে সিলেটের আটাপকে আশ্বস্ত করেছেন যে একটা এক্সট্রা ফ্লাইট দেওয়া যায় কিনা, এবং এই ফ্লাইটটা হয়তো তারা দেওয়ার একটা প্রিপারেশন আছে 8ই এপ্রিল। এমন পরিস্থিতিতে কয়েক হাজার প্রবাসী 9 তারিখের মধ্যে যুক্তরাজ্য ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এক্সপ্লেন করতে পারবো না কত মানুষ এখানে এই প্রবলেমের মধ্যে আছে। সো আমার এটা আবেদন সরকারের কাছে, যদি এটা আমাদের অল্টারনেটিভ একটা দেওয়া হয় ফ্লাইট, আমাদের জন্য খুবই ভালো হয়। করোনার প্রকোপ কিছুটা কমায় প্রায় 3 মাস ধরে লন্ডন প্রবাসীরা দেশে এসে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে বাড়িতে ফিরেন। এই কমাসে অন্তত 3000 লন্ডন প্রবাসী দেশে আসেন। ইকরামুল কবির, সময় সংবাদ। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে দুর্ভোগে পড়েছেন শত শত রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, সকাল থেকে হাসপাতালের কোনো ওয়ার্ডেই নেই ইন্টার্ন চিকিৎসক, এতে সেবা পাচ্ছেন না রোগীরা। শুক্রবার রাতে শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন ডাক্তারদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কোনো ঘোষণা ছাড়াই শনিবার দুপুর থেকে হাসপাতাল ছেড়ে যান ইন্টার্ন চিকিৎসকরা। তবে মেডিকেলের পরিচালক জানান, রোগীদের কথা বিবেচনা করে ধর্মঘট তুলে নিতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন তারা। এখানে আরো বেশি পরিমাণের আগে নার্সরা থাকতো, সেগুলো হচ্ছে না। দেখা যাচ্ছে হয়তো ডাক্তার যেভাবে আর কি আগে কেয়ার করতো ওটা করতেছে না। পরব্বুকে কালকে ভর্তি করাইছি কার্ডিওলজি ডিপার্টমেন্টে, হার্টের সমস্যা নিয়ে আসে, তো কাল থেকে এখন পর্যন্ত কোনো ডক্টর দেখে নাই। ইন্টার্ন চিকিৎসার সমস্যা যেটা আমাদের রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। আমাদের মিড লেভেলের যারা ডাক্তার আছেন তারা রোস্টারের মাধ্যমে চিকিৎসা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ঢাকায় আসেনি কোচ রাসেল ডমিঙ্গো। নিউজিল্যান্ড অধ্যায়টা বাংলাদেশ দলের জন্য দুঃসহ স্মৃতি হয়ে থাকলো। এর আগে যতবারই তাসমান সাগরের পাড়ে গেছে, বাংলাদেশ ফিরেছে খালি হাতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল টাইগারদের। ওয়ানডে সিরিজ শেষের আগেই দেশে ফিরে আসেন তামিম ইকবাল। টি20তেও সে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ দল। কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি মাহমুদুল্লাহ বাহিনী। এই ফরম্যাটেও হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরেছে টাইগাররা। তবে নিউজিল্যান্ড থেকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো। সব কিছু ঠিক থাকলে আগামী 21 এপ্রিল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিশন শুরু করবে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছে নগরবাসী। বাসে ট্রেনে ভিড়, ট্রাকেও ফিরছেন অনেকে। লকডাউন শুরুর আগে নিত্যপণ্য কেনার হিড়িক। করোনাকালের 1 বছরেও বাড়েনি হাসপাতালগুলোর সক্ষমতা, নেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, বন্ধ কোটি টাকার ফিল্ড হাসপাতালও।
পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।